নমস্কার। আজ আমরা এমন একটা কালজয়ী উপন্যাস নিয়ে কথা বলবো যা এক মায়ের অবিশ্বাস্য ত্যাগের মধ্যে দিয়ে একটা দেশের স্বাধীনতা সংগ্রামের গল্প বলে। চলুন ডুব দেয়া যাক হাঙর নদী গ্রেনেডের জগতে। দেখুন, গল্পটা শুরুই হয় একটা অসাধারণ প্রশ্ন দিয়ে। কিভাবে একজন সাধারণ মায়ের নেওয়া একটা সিদ্ধান্ত একটা গোটা জাতির গল্প হয়ে যায়। এই প্রশ্নটাই কিন্তু ব্যক্তিগত ত্যাগ আর জাতীয় পরিচয়ের মধ্যে একটা গভীর যোগসূত্র তৈরি করে দেয়। গল্পের যে মূল চরিত্র বুড়ি, তিনি কিন্তু শুধু একজন মা নন। না, তিনি আসলে বাংলার সেই হাজার হাজার মায়ের প্রতীক, যাদের কল্পনাতীত ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের স্বাধীনতা। আচ্ছা, বুড়ির এই যে অবিশ্বাস্য ত্যাগের গল্প, এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে সেই সময়টায় যে সময় এই গল্পের জন্ম দিয়েছিল। চলুন একটু দেখে আসি। শুরুটা হয়েছিল সেই ৫২র ভাষা আন্দোলন দিয়ে, যা আমাদের মধ্যে একটা আলাদা পরিচয়ের জন্ম দেয়। তারপর ৬০-এর দশক জুড়ে চলল বঞ্চনা আর বৈষম্য। এই সব কিছু মিলেই কিন্তু তৈরি হচ্ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মঞ্চ। আর ঠিক এই পটভূমিতেই লেখা হয়েছে হাঙর নদী গ্রেনেড। তো এই যে বিশাল একটা যুদ্ধের ক্যানভাস, এর ভেতর থেকেই কিন্তু উঠে এসেছে একটা সত্যিকারের ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই লেখিকা সেলিনা হোসেনকে এই উপন্যাসটা লেখার অনুপ্রেরণা জুগিয়েছিল। ঘটনাটা হলো, সেলিনা হোসেন তার এক শিক্ষকের কাছে গল্পটা শুনেছিলেন। সেই শিক্ষক নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেছিলেন যশোরের এক মায়ের কথা, এমন এক মা যিনি দুজন মুক্তিযোদ্ধার জীবন বাঁচাতে নিজেরই সন্তানকে তুলে দিয়েছিলেন পাক বাহিনীর হাতে। ভাবা যায়? আর এই সত্যি ঘটনাটাই হয়ে উঠল হাঙর নদী গ্রেনেডের প্রাণ। চলুন এবার উপন্যাসের মূল গল্পে ফেরা যাক, ঠিক সেই জায়গায় যেখানে বুড়িকে এমন একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, যে সিদ্ধান্ত গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। গল্পটা এগোই এভাবে। বুড়ি, একজন বিধবা মহিলা, তার বাড়িতে আশ্রয় দেন দুজন আহত মুক্তিযোদ্ধাকে। বুঝতেই পারছেন সেই সময় এটা কতটা ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল। আর গল্পের টানটান উত্তেজনা ঠিক তখনই শুরু হয় যখন পাকিস্তানি মিলিটারিরা হানা দেয়। ওরা মুক্তিযোদ্ধাদের খুঁজতে খুঁজতে বুড়ির বাড়িটা চারপাশ থেকে ঘিরে ফেলে। বুড়ি তখন পড়েন এক নিরাপেদ সংকটে। বুড়ির সামনে তখন দুটো রাস্তা, এক মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া, আর দুই নিজের সন্তানকে কোরবানি করা। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কি হতে পারে? একদিকে দেশের মুক্তি, আর অন্যদিকে নিজের নারী ছেঁড়া ধন। শেষ পর্যন্ত বুড়ি সেই অসম্ভব সিদ্ধান্তটাই নিলেন। দেশের স্বাধীনতার জন্য নিজের মাতৃত্বকে বিসর্জন দিলেন। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজেরই সন্তান রইসকে, যে কথা বলতে বা শুনতে পারত না, তাকেই তুলে দিলেন মিলিটারিদের হাতে। আচ্ছা, এই যে উপন্যাসের নাম হাঙর নদী গ্রেনেড, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর প্রত্যেকটা শব্দের আড়ালে একটা গভীর মানে লুকিয়ে আছে। চলুন তো একটু ভেঙে দেখা যাক। প্রথমে আসি হাঙরের কথায়। এখানে হাঙর বলতে বোঝানো হয়েছে সেই হিংস্র পাকিস্তানি আর্মিকে, যারা আমাদের জাতিটাকেই যেন গিলে খেতে এসেছিল। হাঙর যদি হয় ধ্বংস, তাহলে নদী হলো জীবন। নদী এখানে আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। যে জীবন স্রোতকে হাঙরটা শেষ করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি, সেই স্রোত কিন্তু চলতেই থাকে। আর শেষে হলো গ্রেনেড। গ্রেনেডটা কি? ওটা হলো প্রতিরোধ। ওই নদীকে, আমাদের সংস্কৃতিকে হাঙরের হাত থেকে বাঁচানোর জন্য যে চরম প্রতিরোধ, যে আত্মত্যাগ দরকার ছিল, সেটাই হলো গ্রেনেড। ঠিক বুড়ির ওই ভয়ঙ্কর ত্যাগের মতোই। তো এই অসাধারণ গল্পটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে থাকেনি, এটা সেলুলয়েডের ফিতায় উঠে এসে আমাদের জাতীয় চলচ্চিত্রের একটা মাইল ফলক হয়ে গেছে। চলুন সেই গল্পটাও একটু শুনি। উপন্যাসটা বেরোয় ১৯৭৬ সালে, আর বেরোনোর সাথে সাথে এটা একটা ক্লাসিক হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের পরের সাহিত্যে এটা একটা অসাধারণ দলিল হিসেবে জায়গা করে নেয়। জানেন, এই বইটা নিয়ে সিনেমা বানানোর গল্পটাও কিন্তু বেশ অন্যরকম। একদিকে ভারতের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এটা বানাতে খুব আগ্রহী ছিলেন, কিন্তু ৭৫-এর পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা আর হয়ে ওঠেনি। পরে আমাদের দেশেরই পরিচালক চাষী নজরুল ইসলাম সফলভাবে সিনেমাটা বানান। এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, একটা দেশের গল্প তার নিজের লোকেরা যতটা মন দিয়ে বলতে পারে, অন্য কেউ শায়েদ তা পারে না।
সিনেমাটা রিলিজ হয় ১৯৯৭ সালে, আর এরপর থেকে বুড়ির এই ত্যাগের গল্পটা আমাদের সবার মনে একদম গেঁথে যায়। নতুন প্রজন্মের কাছেও এই অসাধারণ আত্মত্যাগের কাহিনীটা পৌঁছে যায়। চলুন এবার শেষ অংশে আসি, যেখানে আমরা দেখব এই গল্পটা কেন শুধু একটা গল্প নয়, বরং তার চেয়ে অনেক বড় কিছু, আর লেখিকা নিজেই বা কী ভেবে এটা লিখেছিলেন। সেলিনা হোসেন নিজেই বলেছেন, অতীত নিয়ে লেখার মাধ্যমে আমি ইতিহাসকে নবায়ন করি। কি দারুণ একটা কথা, তাই না? মানে তার কাজটা শুধু পুরনো দিনের কথা বলা নয়, বরং সেই অতীতকে আজকের দিনের জন্য আবার নতুন করে জীবন্ত করে তোলা। তাহলে এই গল্পটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের বিশাল মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনাকে একজন সাধারণ মায়ের চোখে দেখায়। তার ব্যক্তিগত ত্যাগটা হয়ে ওঠে পুরো জাতির ত্যাগের প্রতীক। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের শেখায় যে রাজনীতির শত ঝড়ঝাপটার মধ্যেও শিল্প বা সাহিত্যই পারে ইতিহাসকে, স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, কোন ব্যক্তিগত ত্যাগগুলো আসলে একটা জাতির গল্প হয়ে ওঠে? বুড়ির গল্পটা আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। ইতিহাস আসলে কিভাবে তৈরি হয়, আর আত্মত্যাগের আসল মানেটাই বাকি। এই ভাবনাটা না হয় আমাদের সবার জন্য তোলা রইল।